প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রাজশাহী কোর্ট একাডেমি রাজশাহীর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ইশাদ মোহাম্মদ শোয়েব। আজকে ক্লাস নেব তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান, অধ্যায় 7 মহাকর্ষ ও অভিকর্ষ। তো প্রথমে হলো মহাকর্ষ কি? মহাকর্ষ এক ধরনের বল, ঠিক আছে। এই পৃথিবীতে বিভিন্ন যে বস্তুকণাগুলো আছে, বস্তুগুলো আছে, যেমন ধরো এটা একটা বস্তু, এই কলমটা, ডাস্টারটা একটা বস্তু। তাহলে এই যে কোনো দুটা বস্তুর মধ্যে যে একটা আকর্ষণ বল আছে, সেই আকর্ষণ বলকে আমরা বলি হলো মহাকর্ষ বল, ঠিক আছে। তাহলে এই বিশ্বের যে কোনো দুইটি বস্তুকণার মধ্যে যে আকর্ষণ বল, তাকে আমরা বলি হলো মহাকর্ষ বল, ঠিক আছে। এই মহাকর্ষ বল কেমন হতে পারে? যেমন পৃথিবীর সাথে অন্য একটা গ্রহের আকর্ষণ বল, আবার একটা আম গাছের সাথে একটা কাঁঠাল গাছের আকর্ষণ বল, আবার তোমরা যদি দুই বন্ধু পাশাপাশি বসে থাকো, সেই দুই বন্ধুর মধ্যে আকর্ষণ বলও মহাকর্ষ বল, ঠিক আছে। তো এই মহাকর্ষ বল সর্বপ্রথম কে আবিষ্কার করলো? 1687 সালে বিজ্ঞানী আইজ্যাক নিউটন। কিভাবে আবিষ্কার করলো? আইজ্যাক নিউটন, তোমরা হয়তো গল্পটা পড়েছো, যে একদিন আপেল গাছের নিচে বসেছিল, ঠিক আছে। তো আপেল গাছের নিচে বসে থাকতে থাকতে তার কি হলো, যে মাথায় একটা আপেল এসে পড়ল। তখন তার মাথায় চিন্তা ঘুরলো যে এই আপেলটা কেন আমার মাথায় এসে পড়ল, উপরে গেল না কেন, বা অন্যদিকে ডানে বামে গেল না কেন, সোজাসুজি নিচে কেন পড়ল। এই চিন্তা ভাবনা থেকে তিনি মহাকর্ষ বল আবিষ্কার করলেন এবং মহাকর্ষের একটা সূত্র দিলেন। তাহলে প্রথমে আমরা দেখি আরেকটা মজার ব্যাপার, তোমরা হয়তো অনলাইনে দেখেছো, যে বলা হয় যে যারা বিজ্ঞান বা পদার্থবিজ্ঞান পছন্দ করে না, তারা বলে যে কি, যে নিউটনের মাথায় যদি আপেল না পড়ে অন্য কিছু পড়তো, নারিকেল বা ডাব বা বেল, তাহলে কি হতো? তাহলে আর এই সূত্রগুলা আবিষ্কার হতো না, তার মাথা ফেটে যেত। তো যাই হোক, তাহলে মহাকর্ষ বল হলো এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল। তাহলে আমরা যে বললাম যে এখানে একটা যদি বস্তু থাকে, এ পাশে যদি একটা বস্তু থাকে, এই দুটার মধ্যে যে পরস্পর আকর্ষণ বল হবে, সেটাই হবে কি? মহাকর্ষ বল। আবিষ্কার করলো কে? স্যার আইজ্যাক নিউটন, ঠিক আছে। স্যার আইজ্যাক নিউটন এটা আবিষ্কার করলো। তো এখন তাহলে এটা যদি মহাকর্ষ বল হয়, তাহলে নিউটন একটা মহাকর্ষ বলের একটা সূত্র দিয়ে দিয়েছে। এই যে একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করছে, ঠিক আছে, এই আকর্ষণ বলের মানটা কেমন হবে এবং কার কার উপর নির্ভর করবে, তাই না? তাহলে সেটা কিসের উপর নির্ভর করবে? এটার উপর ভিত্তি করে নিউটন একটা সূত্র দিয়ে গেছে। সেই সূত্রটাকে আমরা বলি নিউটনের মহাকর্ষীয় সূত্র।
নিউটনের মহাকর্ষ সূত্র। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্রটা কি? দুইটা বস্তু মধ্যে আকর্ষণ বল এবং এই দুটার মধ্যে একটা দূরত্ব থাকবে বস্তু কণা দুটার মধ্যে। এই দূরত্বকে আমরা ধরলাম হলো ডি, এবং বস্তু দুটার ভর আমরা ধরব m1 এবং m2। ঠিক আছে? তাহলে এই যে দুইটা বস্তু কণা আমরা ধরলাম, ধরো একটা পৃথিবী আর একটা অন্য গ্রহ, বা যে কোনো দুইটা বইয়ের মধ্যে আকর্ষণ বল, বা চেয়ার আর টেবিলের মধ্যে আকর্ষণ বল, বা দুইটা বস্তু হলো দুটো গাছের মধ্যে আকর্ষণ বল। ঠিক আছে? তো এই দুইটা বস্তুর আমরা ধরে নিলাম ভর, একটা হলো m1 আর একটা হলো m2। ভরকে প্রকাশ করা হয় হলো স্মল m দ্বারা, ছোট হাতের m দ্বারা, আর দূরত্বকে প্রকাশ করা হয় d দ্বারা। ঠিক আছে? তাহলে এই বস্তু কণা দুটোর বলের মান কেমন হবে? বলকে প্রকাশ করা হয় কি দ্বারা? বলকে প্রকাশ করা হয় হলো F দ্বারা। তাহলে এই আকর্ষণ বলের মানটা কেমন হবে? এই আকর্ষণের বলের মান স্যার আইজ্যাক নিউটন বিজ্ঞানী বলল যে আকর্ষণ বলের মান হলো ভরের দুটার গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল উহাদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। ঠিক আছে? তাহলে আকর্ষণ বলের মান ইহাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল উহাদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। কারণ দূরত্ব যত বাড়বে তাহলে কি হবে? আকর্ষণ বলের মান তত কমে যাবে। দূরত্ব যদি 4 গুণ বাড়ে তাহলে আকর্ষণের বলের মান 4 4 16, 1 ভাগের 16 ভাগ হয়ে যাবে। 3 গুণ যদি দূরত্ব বাড়ে, 3 3 9, 9 ভাগের 1 ভাগ হয়ে যাবে। ঠিক আছে? এখন যদি আমরা সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিই তাহলে কি হয়? একটা সমানুপাতিক ধ্রুবক আসে। সেই সমানুপাতিক ধ্রুবকটা এখানে হলো ক্যাপিটাল জি। এই ক্যাপিটাল জিকে বলা হয় হলো মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে? এই ক্যাপিটাল জিকে বলা হয় হলো মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে? এবং এই জি এর মান একটা প্রমাণ মান বিজ্ঞানীরা বের করেছে, যে মানটা হলো 6.673 10⁻⁻11, একক হলো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এককটা কিভাবে আসলে সহজে আমরা বুঝতে পারি, যদি আমরা বা জি সমান সমান লিখি তাহলে কি হবে? এফটা ডি এর সাথে গুণ হয়ে যাবে, এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই m1 ইন্টু m2। তাহলে বলের একক কি? বলের একক হলো নিউটন। দূরত্ব দুইটা আছে, তাহলে m গুণ m, তাহলে m স্কোয়ার। কেজিও দুইটা, তাহলে কেজি স্কোয়ার। এই কেজিটা যখন উপরে চলে যাচ্ছে তখন এর একক তাহলে কি হচ্ছে? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এবং এই মানটা, এই জি এর মানটা তোমাদের কি করতে হবে?
মুখস্থ রাখতে হবে। 6.673 10⁻⁻11। এককটাও খেয়াল রাখতে হবে। আর মান একই দিল, এককটা পরিবর্তন করে দিল, কোন জায়গায় মিটার দিল, কোন জায়গায় মিটার স্কোয়ার দিল, কোন জায়গায় কেজি -1 দিল নৈর্ব্যক্তিকে। এভাবে বহু নির্বাচনী প্রশ্নে এভাবে এই মানটা পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তাহলে একক সহ এই মানটা মুখস্থ রাখতে হবে। 6.673 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ঠিক আছে, অঙ্কের ক্ষেত্রেও দেখা যাচ্ছে, গাণিতিক সমস্যার ক্ষেত্রেও কোনো সময় জি এর মান দিয়ে দিল না, তখন তোমাদেরকে জি এর মানটা মুখস্থ বসিয়ে অঙ্ক বা গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। তাহলে বিজ্ঞানী নিউটন এই সূত্রটা বর্ণনা করলো, এবং এটা আমরা দেখলাম কি প্রতীকের মাধ্যমে, যে এই মহাবিশ্বে প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণের বলের মান বস্তুর কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল উহাদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। ঠিক আছে, তাহলে এটাই গেল আমাদের মহাকর্ষ সূত্র। এরপরে আমরা আসবো হলো অভিকর্ষ বলে। তাহলে এটা গেল মহাকর্ষ এবং নিউটনের মহাকর্ষীয় সূত্র। অভিকর্ষ, অভিকর্ষ কী হবে বললাম একটু আগে, যে অভিকর্ষ এক ধরনের বল। তাহলে এটা কোন ধরনের বল? যখন পৃথিবীর সাথে অন্য যে কোনো একটা বস্তুর আকর্ষণ বল হবে বা বিকর্ষণ বল হবে, সেটা হবে কি অভিকর্ষ বল। যেমন এটা যদি আমরা পৃথিবী ধরি, এখানে অন্য যে কোনো একটা বস্তু আছে, তাহলে এই দুইটার মধ্যে যে আকর্ষণ বল হবে সেটা হবে হলো অভিকর্ষ বল। তাহলে পৃথিবী ও অন্য যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ বল। ঠিক আছে, পৃথিবী ও অন্য যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ বল হলো অভিকর্ষ বল। ঠিক আছে, এখন অভিকর্ষ বল যদি আমরা বুঝি, তাহলে এই যে আমরা প্রথমে বললাম যে নিউটনের কি হয়েছিল, আপেলটা উপর থেকে নিচে পড়েছিল। সেটা উপর থেকে নিচে কেন পড়েছিল, এটা দেখে উনি যে আবিষ্কার করেছিল যে বলটা, সেটাই হলো এই যে অভিকর্ষ বল, বা আরেকটা নাম আছে এটার, সেটা হলো মাধ্যাকর্ষণ বল। কারণ পৃথিবী যদি এইটা হয়, এটা পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর কেন্দ্রের দিকে পৃথিবী তার আমরা কোথায় আছি, আমরা আছি হলো এই যে পৃথিবীর পৃষ্ঠে। ঠিক আছে, পৃথিবীর কেন্দ্রের দিকে পৃথিবী প্রতিটা বস্তুকণাকেই তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। ঠিক আছে, যত কেন্দ্র এবং ভূপৃষ্ঠে হলো এই আকর্ষণ বলের মান সবচেয়ে বেশি। এটা আমরা একটু পরে আসছি। যত নিচের দিকে যাওয়া যাবে আকর্ষণ বলের মান কমতে থাকবে, এই যে অভিকর্ষ মহাকর্ষণ বল। আর উপর দিকে যেতে পারলে এটা কমতে থাকবে, ভূপৃষ্ঠে এর মান সবচেয়ে বেশি। ঠিক আছে, তাহলে এই যে আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলটা কার উপরে নির্ভর করে? তাহলে এই আকর্ষণ বলের মানটা এই যে উপর থেকে যে বস্তুটা পড়েছিল, সেটা কিসের প্রভাবে পড়েছিল? অভিকর্ষ ত্বরণের প্রভাবে। এই অভিকর্ষ ত্বরণটা কি?
ত্বরণ তো তোমরা হয়তো পড়োনি, 9-এ উঠে পড়বা যে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। যেমন ধরো একটা গাড়ি যখন চলতে শুরু করে, ঠিক আছে, প্রথমে 20 কিলোমিটার পার আওয়ারে চলে বা 10 কিলোমিটার পার আওয়ার, ধীরে ধীরে বেগ বাড়ায় 40 কিলোমিটার, 80 কিলোমিটার, 60 কিলোমিটার। তাহলে কি হচ্ছে, সময়ের সাথে সাথে বেগটা বৃদ্ধি পাচ্ছে। এই বেগ বৃদ্ধির হারটাকে আমরা বলি হলো ত্বরণ। ঠিক আছে, সেটা তোমরা 9-এ উঠে আরও বিস্তারিত জানতে পারবা। আর এখানে হলো কি, অভিকর্ষের প্রভাবে এই যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে, বেগ বৃদ্ধির যে হার, সেটাকে বলা হয় হলো অভিকর্ষ ত্বরণ। তাহলে এখন আমরা আসি হলো অভিকর্ষ ত্বরণ। তাহলে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা বলি হলো অভিকর্ষ ত্বরণ। এই যে এই বস্তুটা যেভাবে নিচে পড়ছে এভাবে, এটাই হলো তোমার অভিকর্ষ ত্বরণ। গাছ থেকে আম বা ফলমূল বা অন্য যে কোনো পেয়ারা যেগুলো পড়ে সোজাসুজি নিচের দিকে আসে, এটা কিন্তু উপরের দিকে যায় না। ঠিক আছে, নিউটন আপেল গাছ, যেহেতু নিউটন ছিল ইংল্যান্ডের বিজ্ঞানী, এই জন্য আপেল গাছ, আপেল পড়েছিল। যদি বাংলাদেশে থাকতো তাহলে কি পড়তো? আম পড়তো বা লিচু পড়তো, তাই না? তো এটাই হলো তোমাদের। তাহলে অভিকর্ষ ত্বরণ কাকে বলছি আমরা? মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হার। এটাকে আমরা বলছি হলো অভিকর্ষ ত্বরণ। একে কি দ্বারা প্রকাশ করা হয়? অভিকর্ষ ত্বরণকে সাধারণ যে ত্বরণ হয় গাড়ির ত্বরণ, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, অ্যাক্সিলারেশন। ত্বরণ ইংরেজি হলো অ্যাক্সিলারেশন। কিন্তু অভিকর্ষ ত্বরণ যেটা, তাকে প্রকাশ করা হয় কি দ্বারা? জি দ্বারা প্রকাশ করা হয়, স্মল জি। আগেরটা পড়লাম হলো ক্যাপিটাল জি, যেটা হলো মহাকর্ষীয় ধ্রুবক, আর স্মল জি দ্বারা প্রকাশ করা হয় হলো অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, এটা ভুল করা যাবে না ক্যাপিটাল জি আর স্মল জি এর মধ্যে। মহাকর্ষীয় ধ্রুবককে প্রকাশ করা হয় ক্যাপিটাল জি দ্বারা, আর অভিকর্ষ ত্বরণকে প্রকাশ করা হয় কি দ্বারা? স্মল জি দ্বারা। ঠিক আছে, এই স্মল জি অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে বস্তুর ওজন বা অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন স্থানে বিভিন্ন হয়। এই অভিকর্ষ ত্বরণের মান একটা প্রমাণ মান বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, যেটার মান হলো ধরে নেওয়া হয় কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু দেখা যাচ্ছে যে পৃথিবী কি কমলালেবুর মতো চ্যাপ্টা, যার কারণে এরকম অনেকটা নাকি, যার কারণে বিষুবীয় অঞ্চলে কি হচ্ছে, দূরত্বটা বেশি হয়ে যাচ্ছে। এই জন্য জি এর মান সেখানে কম, 9.78 প্রায়। আর মেরু অঞ্চলটা কি এখান থেকে কেন্দ্র থেকে কাছাকাছি যাচ্ছে, এই জন্য মেরু অঞ্চলে জি এর মান বেশি, 9.83 এরকম। ঠিক আছে, তাহলে এরকম একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে যে মেরু অঞ্চলে জি এর মান বেশি এবং বিষুবীয় অঞ্চলে কম কেন? কারণ হলো পৃথিবী সমানভাবে গোল নয়, পৃথিবী হলো কমলালেবুর কিছুটা চ্যাপ্টা, কোনো দিকে দূরত্ব বেশি কোনো দিকে কম। মেরু অঞ্চলে দূরত্ব কেন্দ্রের থেকে কম হওয়ার জন্য এখানে আকর্ষণ জি এর মান বেশি, আর বিষুবীয় অঞ্চলে এই জন্য জি এর মান কম। জি এর মান কেন তারতম্য হয় এটা আমরা পরে আবার আলোচনা করব। ঠিক আছে, এখন
ধরো যে তাহলে অভিকর্ষ ত্বরণের প্রভাবে কি হচ্ছে, পড়ন্ত বস্তুর এভাবে আমরা নিচে বস্তুটা পড়ছে। এখন ধরো এক টুকরা পাথর আর এক টুকরা গাছের পাতা বা পাখির পালক তোমরা 10 তলা বা 15 তলার ছাদ থেকে ফেলে দিলা, ঠিক আছে? তাহলে কোনটা আগে পড়বে? একটা পাথর বা ইটের টুকরা, ঠিক আছে, আর একটা পাখির পালক বা গাছের পাতা বা কাগজের টুকরা ফেলে দিলাম। কোথা থেকে? ছাদ থেকে, 5 তলা বা 10 তলার ছাদ থেকে ফেলে দিলাম। তাই বলে আবার মানুষের মাথায় ফেলো না, তখন মানুষ কিন্তু তোমাদের ধরে মারতে আসবে। তো কোনটা আগে পড়বে? স্বভাবতই তোমরা বলবা যে পাথর বা ইটের টুকরা আগে পড়বে, আর পাখির পালক, কাগজ, পাতা এগুলা পরে পড়বে। কিন্তু এটা কেন পরে পড়ল? এটা বাতাসের একটা বাধা আছে, এই বাতাসের বাধা থাকার জন্য এটা পরে পড়ছে। যদি বাতাসের বাধা না থাকতো, কোথাও বাতাসের বাধা নাও থাকতে পারে, যেমন মঙ্গল গ্রহে বা চাঁদে, এগুলাতে বাতাস নাও থাকতে পারে, বাতাস নাই, সেখানে কি হবে? এই যে পাথরের টুকরা আর গাছের পাতা বা পাখির পালক একই সাথে পড়বে। তাহলে বাতাসের বাধা বা কোনো কিছু যদি বাধা না থাকে, বাধাহীন যদি জায়গা আমরা পেতাম, যেটা পৃথিবীতে পাওয়া সম্ভব না, কিন্তু যদি আমরা পেতাম, তাহলে পাথরের টুকরা এবং কি এই পাখির পালক বা কাগজের টুকরা একই সাথে পড়তো, ঠিক আছে? তাহলে পাখির টুকরা, পালকের টুকরা কাগজের উপর থেকে ফেলে দিলে কিভাবে পড়বে, এটাও একটা প্রশ্ন থাকতে পারে। এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব, সেটা হলো ভর ও ওজন। তোমরা কি করো? সারাদিনই আমরা বাজার করছি, প্রতিদিনই আমরা আলু, পটল, পেঁয়াজ বিভিন্ন জিনিস বাজার থেকে কিনে আনছি, ঠিক আছে? বলি যে এই কত করে কেজি, তাহলে কি করে? কেজিতে মেপে দেয়, তাই না? এটা কি ভর মাপলো না ওজন মাপলো? আমরা বলি যে এটা ওজন মাপো। তো সেটা কি ওজন না ভর? এ দুটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে একটা, যে এটা ভর না ওজন, তাই না? যেমন আমরা বলি যে এই মাছটা হলো 5 কেজি, বাজারে আমরা বলি যে এটা 5 কেজি ওজনের মাছ। এটা কি বলা ঠিক হলো? তাহলে ওজন কোনটা আর ভর কোনটা, এটা আমাদেরকে বুঝতে হবে। পদার্থবিজ্ঞানের বা বিজ্ঞানের ভাষায় ভর আর ওজন সম্পূর্ণ দুইটা ভিন্ন জিনিস, ঠিক আছে? তাহলে ভর হচ্ছে কোনো বস্তুর মোট পদার্থের পরিমাণ। এই যে ডাস্টারটা বা আমার হাতে এই যে মার্কারটা আছে বা এই ব্ল্যাকবোর্ডটা, কতগুলো পদার্থ তোমাদেরকে অণুপরমাণু পড়িয়েছিলাম আগের 6ষ্ঠ অধ্যায়ে, ঠিক আছে? সেখানে কতগুলো অণুপরমাণু নিয়ে একটা পদার্থ তৈরি হয়েছে। সেখানে এই মোট যে পদার্থের পরিমাণ, এটার যে তোমার আমরা দেখতে পাচ্ছি, এটাই হলো কি? ভর, ঠিক আছে? এখন এটা তো এখানে থাকতে পারতো, কিন্তু পৃথিবীর আকর্ষণ বলের জন্য এটা কি হচ্ছে? নিচে পড়ে যাচ্ছে। পৃথিবীর আকর্ষণ বল যদি না থাকতো, অভিকর্ষ বল যদি না থাকতো বা মাধ্যাকর্ষণ বল যদি না থাকতো, তাহলে কি হতো? এটা এখানেই থেকে যেত। যেটা চাঁদে বা মঙ্গল গ্রহে এই মাধ্যাকর্ষণ বল না থাকার জন্য এগুলো বাতাসে ভেসে বেড়ায়, ঠিক আছে? তাহলে ওজন হচ্ছে বস্তুর উপর পৃথিবীর
আকর্ষণ বল। ঠিক আছে, ভরের ওজন কি? এই যে আমরা বললাম ভরের ওজনটা হলো কেজি। ওজনের একক কিন্তু আলাদা, ওজন কিন্তু অন্য জিনিস দিয়ে করা হয়। আমরা যেগুলো আলু, পটল, পেঁয়াজ এগুলো কিন্তু আমরা ভর হিসেবে পরিমাপ করি, কিন্তু আমরা বলি যে ওজন দাও, না আসলে কিন্তু ওজন না। ঠিক আছে, কারণ ওজনের একক হলো নিউটন, যেটা আমরা F = mg-তে পেয়েছি। ওজনের একক কিন্তু নিউটন, ভরের একক হলো কেজি, আর ওজনের একক হলো N মানে নিউটন। ভর মাপা হয় কি দ্বারা? এই যে নর্মাল যে নিক্তিগুলা আছে, দাঁড়িপাল্লা যে নিক্তিগুলা আছে সেটা দিয়ে ভর পরিমাপ করা হয়। আর ওজন মাপা হয় কি দ্বারা? স্প্রিং নিক্তি নামে একটা নিক্তি আছে, এইটা দ্বারা ওজন পরিমাপ করা হয়। তাহলে তোমাদের প্রশ্নে যদি খ নাম্বারে যদি কখনো থাকে, বা আগেও তোমরা যে এসসির প্রশ্ন দেখবা যে খ নাম্বারে কোনো সময় এসছে যে ভর ও ওজনের দুইটি পার্থক্য লেখো। পরের ক্লাসে তোমাদের এই নোটটা আমি দিয়ে দিব, ভর ওজনের পার্থক্যটা। যে ভর হলো বস্তুর মোট পদার্থের পরিমাণ, আর ওজন হচ্ছে বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল। ভরের একক হলো কেজি, ওজনের একক নিউটন। ঠিক আছে, ভর পরিমাপ করা হয় হলো নিক্তি দ্বারা, আর ওজন পরিমাপ করা হয় হলো স্প্রিং নিক্তি দ্বারা। এই কয়টা পার্থক্য, যদি দুইটা পার্থক্য যদি তোমরা লিখতে পারো, তাও ক্ষয়ে 2-2 পেয়ে যাবা। তো পরীক্ষার কথা যখন আসছে তখন আরেকটা কথা বলে নিই যে আগামী 19 তারিখ থেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তারা সম্ভবত আজকে প্রশ্ন খাতা সংগ্রহ করছো, তারা সুন্দরভাবে পরীক্ষাটা দিবা। এই অধ্যায় থেকেও তোমাদের একটা সৃজনশীল থাকতে পারে পরীক্ষায়। ঠিক আছে, এবং সেটা ভালোভাবে অ্যান্সার করবা। অন্যান্য অধ্যায় থেকেও প্রশ্ন করা হয়েছে। এখন তাহলে ভর ওজনের পার্থক্য তোমরা বুঝতে পারলা, এবং তারতম্যটা কেন হচ্ছে সেটা। ওজনটা নির্ভর করে কার উপরে? ওজনটা নির্ভর করে যে অভিকর্ষ ত্বরণ পড়লাম। তাহলে এখন আমরা সূত্রটা আসি, ওজনের সূত্রটা দেখলে তোমরা বুঝতে পারবা। ভরের একক তো কেজি, ভরকে তো কিছু দ্বারা প্রকাশ করা হয় না, এম দ্বারা। কিন্তু ওজন সমান কি? ওজনকে প্রকাশ করে ডাব্লু দ্বারা। ডাব্লু সমান কি হবে? এম জি। ওই যে বললাম যে পৃথিবীর উপর বস্তুর আকর্ষণ বল, এই যে আকর্ষণ বলটাই কি? অভিকর্ষ ত্বরণ। কারণ কি? অভিকর্ষ ত্বরণের জন্যই কি হচ্ছে? বস্তুটা নিচের দিকে পড়ছে। তাহলে এই যে ভর আর এই যে আকর্ষণ বল, এটাই হলো ওজন। তাহলে ওজন সমান হলো ডাব্লু ওজনকে প্রকাশ করা হয় কি দ্বারা? ডাব্লু দ্বারা। ডাব্লু সমান হলো এম জি, ভর গুণন অভিকর্ষ ত্বরণ। তো এটা হলো আমাদের তাহলে ওজন। এখন আমরা যদি একটা গাণিতিক সমস্যা দেখি, তাহলে তোমাদের ভর ও ওজনের যে কনফিউশনটা থাকতে পারে সেটা আরও পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, ভর ওজনের সম্বন্ধে আরেকটা কথা, সেটা হলো বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না, কিন্তু বস্তুর ওজনের পরিবর্তন হয়। কারণ বস্তুর ওজন নির্ভর করে অভিকর্ষ ত্বরণের উপর। বস্তুর ভর তুমি যেখানে মাপো না কেন সেটা একই হবে। পৃথিবীর পৃষ্ঠে মাপলেও এক, পৃথিবীর কেন্দ্রেও এক। ঠিক আছে, চাঁদে যদি নিয়ে যাও, মঙ্গল গ্রহে নিয়ে যাও, তাও বস্তুর ভর একই থাকবে, 5 কেজি 5 কেজি থাকবে। কিন্তু ওজনটা পরিবর্তন হবে। ওজনটা পরিবর্তন হবে কেন? কারণ অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হবে। বিভিন্ন জায়গায় অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন। যেমন চাঁদে অভিকর্ষ ত্বরণের মান
হলো পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 1/6 তাহলে অবশ্যই চাঁদে কি হবে, বস্তুর ওজন কম পাওয়া যাবে এবং পৃথিবীর কেন্দ্রে হলো অভিকর্ষজ ত্বরণের মান 0, কারণ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ 0, তাই বস্তুর ওজনেও সেখানে হবে কি 0। পৃথিবীর কেন্দ্রে যাওয়া আমাদের পক্ষে কখনোই সম্ভব না, কারণ সেটা যেতে গেলে অনেক একদম মাটির নিচ থেকে একদম কেন্দ্রে যেতে হবে। কারণ আমি তখন একটু আগে বললাম যে আমরা আছি হলো এই জায়গায়, কেন্দ্রে যেতে গেলে ভিতরে যেতে হবে। এই জায়গায় যদি পৌঁছানো সম্ভব হতো তাহলে আমরা দেখতে পারতাম স্প্রিং যুক্তি দিয়ে যদি কোনো বস্তুর ওজন নির্ণয় করতাম, সে ওজন 0 দেখাতো, 0। তাহলে বস্তুর ওজন কোথায় 0 হয়, এটা একটা নৈর্ব্যক্তিক পরীক্ষায় আসতে পারে। তাহলে উত্তর কি হবে, পৃথিবীর কেন্দ্রে। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন 0। তাহলে চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান কত হলো, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 6/1। তাহলে এখন আমরা একটা গাণিতিক সমস্যা দেখব। কোনো বস্তুর পৃথিবীতে ভর 15 কেজি, ঠিক আছে, চাঁদে ওজন নির্ণয় করো। তাহলে একটা বস্তুর ভর পৃথিবীতে হলো 15 কেজি। এখন বলছে চাঁদে ওজন নির্ণয় করো। এই অঙ্ক দুইভাবে করা যেতে পারে। তাহলে সমাধানটা আমরা দেখি। তাহলে পৃথিবী দেওয়া আছে কি, এখন পৃথিবীর ভর আর চাঁদের ভর কি বললাম, যে বস্তুর ভরের পরিবর্তন হয় না। তাহলে চাঁদেও ভর হবে কত, 15 কেজি। ঠিক আছে, চাঁদেও যদিও ভর হয়ে যায় 15 কেজি, এখন চাঁদের অভিকর্ষজ ত্বরণ হলো পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 6/1। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 1.63 আসে। তোমাদের প্রশ্নে যদি বাংলায় সংখ্যা দেওয়া থাকে তাহলে বাংলায় সংখ্যা লিখে অঙ্ক করবা, আর প্রশ্নে যদি ইংলিশে দেওয়া থাকে, ইংরেজিতে দেওয়া থাকে সংখ্যা, তাহলে ইংরেজিতে লিখে গাণিতিক সমস্যার সমাধান করবা। ওই জন্য প্রশ্নটা আগে খেয়াল করবা যে বাংলায় দেওয়া আছে না ইংরেজিতে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা হলো চাঁদে অভিকর্ষজ ত্বরণ। তাহলে চাঁদে ওজন কত হবে, এই 15কে 1.63 দ্বারা গুণ করতে হবে। তাহলে কত হবে, 24.45 নিউটন। (1.63) 24.45 নিউটন। এটা হলো বস্তুর চাঁদে ওজন। আরেকভাবে করা যায়, যেটা বলছিলাম সেটা হলো, ধরো পৃথিবীতে ভর দেওয়া আছে, তাহলে পৃথিবীতে ওজনটা বের করে নিতে পারি। পৃথিবীতে ওজন হয়েছে ডাব্লু সমান কি mg। তাহলে 15, পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ 9.8, ঠিক আছে। তাহলে এটা হবে কত, 147 নিউটন। আর চাঁদে ওজন কত হবে, WM লিখলাম। তাহলে চাঁদে ওজন হলো পৃথিবীর 6/1। এটা ভাগ করলে 24.45 বা 25.5 নিউটন আসলো।
তাহলে তোমরা যে কোনো একভাবেই আমরা অঙ্কটা করতে পারি। সরাসরি পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করে ওজন বের করে 6 দিয়ে ভাগ করে দিতে পারি। তার থেকে এটা ভালো হবে, কারণ চাঁদের অভিকর্ষজ ত্বরণটা আগে বের করে নিলে তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তোমাদের যে নিয়মটা পছন্দ হবে সেই নিয়মটা তোমরা পরীক্ষায় করবা, ঠিক আছে? তাহলে এই আর হলো তোমাদের যে আগামী 19 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, সেই পরীক্ষার প্রিপারেশান তোমরা তাহলে ভালোভাবে নাও। আরেকটা জিনিস আলোচনা করে শেষ করব, সেটা হলো যেটা বলছিলাম যে বস্তুর ওজনের বা অভিকর্ষজ ত্বরণের তারতম্য কী জন্য হয়, ঠিক আছে? একটা হলো যে পৃথিবীর আহ্নিক গতি বার্ষিক গতির জন্য, ঠিক আছে? আহ্নিক গতি বার্ষিক গতি তোমরা বুঝো, ভূগোলে পড়ে এসছো। সেটা হলো যে পৃথিবী 24 ঘন্টায় আবর্তন করে, সেটা হলো আহ্নিক গতি, আর 365 দিনে ঘুরে আসে, সেটা হলো বার্ষিক গতি। এই জন্যে কী হয়, এই অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হয়। আবার পৃথিবী তো প্রথমেই বললাম যে আকৃতির জন্য পৃথিবীর সমানভাবে গোল না, কোনো দিকে চ্যাপ্টা কোনো দিকে, এই জন্য বিষুবীয় অঞ্চলে জি এর মান কম, ঠিক আছে? আর মেরু অঞ্চলে জি এর মান বেশি। তারপরে পৃথিবী থেকে যখন তাহলে ওই যে সেই অভিকর্ষ ত্বরণের মান কোথায় বেশি ছিল? ভূপৃষ্ঠে। আর যখন উপরের দিকে উঠে যাব তখন অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকবে। আর নিচের দিকে যখন যাবে তখনও জি এর মান কমতে থাকবে। তাহলে পৃথিবী থেকে উপরে বা নিচে যদি আমরা যাই তাহলে জি এর মান কমতে থাকে। তাহলে এই কারণগুলোর জন্য আমাদের অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হয়। তাহলে তোমরা অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ বল, নিউটনের মহাকর্ষ সূত্র, মহাকর্ষীয় বল এবং ভর ওজনের পার্থক্য, ভর ওজন দিয়ে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করা হলো, নিউটনের মহাকর্ষীয় সূত্র দিয়েও অঙ্ক আসতে পারে, ঠিক আছে? এগুলো তোমরা ভালোভাবে করবা। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।